एक मुलाकात जरूरी है, जरूरी जीने के लिए मुलाकात जरूरी है, जरूरी जिंदगी के लिए। আপা ছোটবেলায় কি কথা দিয়েছি না দিয়েছি সেগুলো কি বাদ দেওয়া যায় না? আমার মনে হয় না কাজটা আমাদের করা ঠিক হবে। কি বলতে চাচ্ছিস তুই? আমি তো কিছু বুঝতে পারছি না। ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে যা বলবি সরাসরি বল। সত্যি কথা বলতে আপা, আব্বা আম্মা মারা যাওয়ার পর আমি ইমোশনাল হয়ে পড়েছিলাম। ভেবেছিলাম এই পৃথিবীতে আমি একা। রক্তের সম্পর্ক বলতে এই পৃথিবীতে শুধুমাত্র তুই আমার আপন। তাই সম্পর্কটা মজবুত করার জন্যই না আমার মেয়েটা এত ছোট থাকার পরও তোর ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়েছিলাম। বিয়ে ঠিক করেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে কাজটা ঠিক করি নাই। লিসার কথা শুনে আয়ু ভুরু কুচকে লিসার দিকে তাকিয়ে বলে, তুই কি ছেলে মেয়েদের বিয়েটা ভেঙে দিতে চাচ্ছিস? আপা, আমার মেয়েটা অনেক শান্ত, চুপচাপ, অত্যন্ত ভদ্র। আমি আমার মেয়েকে তো রাগী ছেলের সাথে বিয়ে দেব না। তাছাড়া ছোটবেলায় কি কথা দিয়েছি না দিয়েছি ভুলে যাওয়াটাই বেটার। এখনকার ছেলেমেয়েরা নিজেদের পছন্দ মতো বিয়ে করে। মাথাটা কি ঠিক আছে তোর? পাগলের মতো কি বলছিস? বিয়ে ঠিক, এখন হঠাৎ করে বিয়ে ভেঙে দিতে চাচ্ছিস মানেটা কি? তাছাড়া ছেলেমেয়েরা জানে ওদের বিয়ে ঠিক। আমার ছেলেকে তো আমি আরো 3 বছর আগে বিয়ে করাতাম, কিন্তু তোর মেয়ের অপেক্ষায় বসে থাকতে থাকতে আমার ছেলের 30 বছর হয়ে গেছে। মেয়ের 20 বছর না হলে বিয়ে দিবি না। তোর মেয়ের অপেক্ষায় বসে থাকতে থাকতে এত দূর। আর এখন যখন বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ের আয়োজন করব, তখন বলছিস বিয়ে ভেঙে দেওয়ার কথা। একটাবার ভাব, ভেবে দেখ কি বলছিস। আর খবরদার এই কথা আমার সামনে বলেছিস আমার বর কিংবা ছেলের সামনে বলবি না। দেখা যাবে রেগে গিয়ে তোর সাথে সম্পর্ক রাখতে দেবে না। যে সম্পর্ক মজবুত করার জন্য বিয়ে ঠিক করেছিস, এখন বিয়ে ভাঙলে সেই সম্পর্কটাই ভেঙে যাবে। তাছাড়া আমার ছেলে যা রাগী, এটা শুনতে পারলে আরো রেগে যাবে। আমার সংসারটাই লন্ডভন্ড করে দেবে। তুই কি তা চাস? এই তো তুমি নিজের মুখেই বললে তোমার ছেলে রাগী, তাহলে আমার এই ছোট্ট মেয়েটা তোমার ছেলের সাথে সংসার কি করে করবে আপা? আমার ছোট্ট ফুলের মতো নিষ্পাপ মেয়েটা তোমার ওই রাগী ছেলেকে হ্যান্ডেল করতে পারবে না, ও সামলাতে পারবে না আপা। এটা কেমন কথা লিসা? 6 বছর ধরে আমার ছেলের বিয়ে ঠিক তোর মেয়ের সাথে। ছেলে মানুষ একবার যখন জানতে পারে কোনো মেয়ের সাথে তার বিয়ে ঠিক, তখন ওই মেয়েটাকে নিয়ে আর বিয়েটাকে নিয়ে তার কিছু স্বপ্ন তৈরি হয়। আর এখন আমার ছেলে একটু রাগী দেখে যদি হঠাৎ করে বিয়েটা ভেঙে দিস, তাহলে বুঝতে পারছিস কি হবে? আমার ছেলের মনটা ভেঙে যাবে, ওর মনের উপরে খারাপ প্রভাব পড়বে। বোঝার চেষ্টা কর লিসা। আবার তুই বোঝার চেষ্টা কর। তোর ছেলে গম্ভীর, কথা বলে না, প্রচুর পরিমাণে রাগী। আমার মেয়েটা চুপচাপ, শান্ত। দুজনকে একসাথে মানায় না। বিয়ে হলে দেখা যাবে তোর ছেলে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবে, আর আমার মেয়ে চুপচাপ ঘরের কোনায় বসে থাকবে। মেয়েটাকে তো খুব ভালো করে চিনিস আপা। ভাত খেতে বললে খায়, আর না খেতে বললে পেটে ক্ষুধা নিয়ে ঘুমায়। সেখানে তোর ছেলে যদি একবার কাজে ঢোকে, তাহলে কাজ নিয়ে বসে থাকে না। সে কাজ ছেড়ে তার ওয়াইফের খবর নেবে না। আমার মেয়ে সাহস করে তার বরের কাছে যাবে দুইটা কথা বলার জন্য। একটাবার ভেবে দেখ আপা, দুইটাকে মানায় না। আপা, তোর ছেলের জন্য অত্যন্ত চঞ্চল একটা মেয়ে দরকার, আর আমার মেয়ের জন্য যত্নশীল, মিশুক, হাসি খুশি একটা ছেলে। তাহলেই ওদের জীবনটা সুখের হবে, তা না হলে কেউই সুখে থাকবে না। লিসার কথা শুনে আয়ু কোনো কথা খুঁজে পাচ্ছে না বলার জন্য। লিসা যা যা বলেছে তা সব সত্য। তার ছেলেটা আসলে এমন, কারো সাথে মিশে না, কথা বলে না, হাসেও না। 10টা কথা বললে 8টা কথাই বলে রাগ দেখিয়ে। আয়ু গভীর চিন্তায় আচ্ছন্ন। তবে লিসা ডিসিশন নিয়েছে, কিছুতেই তার মেয়েকে তার বোনের ছেলের সাথে বিয়ে দেবে না, দেবেই না। দুবোন এত সময় ড্রয়িং রুমে বসে কথা বলছিল, কিন্তু তারা দুজনের একজনও খেয়াল করে নাই দোতলার সিঁড়ির কাছে রেলিং এ হাত রেখে জঙ্কুক এত সময় সমস্ত কথা শুনেছে। তবে তার মধ্যে কোনো প্রকার কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। সে অনুভূতি শূন্য চেহারা নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। হয়তো নিচে নামতে চেয়েছিল, কিন্তু মা আর আন্টির কথা শুনে চুপচাপ দাঁড়িয়ে পড়েছে। ঠিক তখনই তে তার কিউট কুকুর ইয়ন্তানকে নিয়ে ঘরে প্রবেশ করে। কুকুরটা তাকে খুব জ্বালাচ্ছে, তে হাঁপাচ্ছে। হাঁপানোর কারণে সে আর লিভিং রুমে যায় না, সিঁড়ির কোণাতেই বসে পড়ে। ইয়ন্তান খুব দুষ্টুমি করছে। একটু পরপর তের কোলে লাফিয়ে উঠছে, টাং বের করে তের গলাতে আর গালে লিক করছে। তে শব্দবিহীন হাসছে আর ইয়ন্তানকে সামলানোর চেষ্টা করছে। জঙ্কুক শান্ত চোখে তাকিয়ে দেখলো কিছু সময়, সে আর নিচে নামলো না, চুপচাপ নিজের ঘরে চলে গেল। সকালে ব্রেকফাস্টের সময় জঙ্কুক অফিসে যাওয়ার জন্য একেবারে তৈরি হয়ে নিচে আসে। আয়ু আর কাই বসে নাস্তা করছিল। জঙ্কুক নাস্তা করার জন্য চেয়ারে বসে। হঠাৎ করে গম্ভীর গলায় জঙ্কুক তার বাবা কাইকে উদ্দেশ্য করে বলে, আব্বু, আম্মু, 7 দিন পর আমার ফ্লাইট। ইম্পর্টেন্ট কাজের জন্য আমি লন্ডন যাচ্ছি। অনেক বড় প্রজেক্ট,
আমি এটা হাতছাড়া করতে চাচ্ছি না। আয়ু খাবার খাওয়া বন্ধ করে তার ছেলের দিকে তাকিয়ে করুণ গলায় বলল, কবে ফিরবে বাবা? জঙ্কুক টোস্টে একটা কামড় দিয়ে তার মাকে উদ্দেশ্য করে বলে, অনেক বড় প্রজেক্ট, 1 বছরের বেশি লাগতে পারে। কোন প্রজেক্ট এটা? আমি তো এটার সম্পর্কে কিছুই জানি না। তুমি অফিসে না গেলে কিভাবে জানবে আব্বু? তাছাড়া 3 দিন ধরে আলোচনা হচ্ছে, কাল রাতেই আমি ফাইনাল করে দিয়েছি। 1 বছরের জন্য চলে যাবি? তাহলে বিয়ে কি করবে? বিয়ের কি হবে? বিয়ে করবি না তুই? জঙ্কুক খুব ভালো করে চিনে তার মাকে। এখন তার মা কান্না করবে, ইমোশনাল ব্ল্যাকমেল করবে। জঙ্কুক কফির মগে চুমুক দিয়ে উঠে দাঁড়ায়, হাতে কোট নিয়ে সদর দরজার দিকে হেঁটে যেতে যেতে তার মাকে উদ্দেশ্য করে, এটার জন্য 3 দিন সময় পাচ্ছ তুমি আম্মু। 3 দিনের বেশি 1 সেকেন্ড হলে আমি বিয়ে করব না। কথাটি শোনা মাত্রই আয়ু চোখে জল নিয়ে বিগ স্মাইল দেয়, খাবার টেবিল রেখে এক দৌড়ে রুমে ছুটে যায়। এখনই লিসাকে ফোন করতে হবে, যে করেই হোক লিসাকে রাজি করিয়ে তের সাথে জঙ্কুকের বিয়ে করাতে হবে। দরকার পড়লে কান্নাকাটি করবে, ইমোশনাল ব্ল্যাকমেল করবে, হাতে ধরবে, অনুরোধ করবে, তারপরও রাজি করিয়ে ছাড়বে। মা, তুমি কি বিয়েতে রাজি আছো? থাকলে বলো কবুল। কাজী বারবার একই কথা বলে যাচ্ছে। তেকেতে মাথায় ঘুমটা দিয়ে সোফাতে চুপচাপ বসে আছে, তবে প্রচুর পরিমাণে ঘামছে আর কাঁপছে। জঙ্কুক তের ঠিক সামনের সোফাতে বসে তীক্ষ্ণ চোখে তের দিকে তাকিয়ে আছে। সে চোখের দৃষ্টি সরাচ্ছে না। তে যখন এসে জঙ্কুকের সামনে সোফাতে বসেছে, জঙ্কুকের দৃষ্টি একই রকম। লিসা তের পেছনে দাঁড়িয়ে মুখে আঁচল গুজে কান্না করছে। সে কিছুতেই বিয়ে দেবে না, দেবেই না। কিন্তু শেষ পর্যায়ে আয়ু না পেরে লিসাকে, তুই যদি তোর মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে না দিস তাহলে আমার মরা মুখ দেখবি। বড় বোনের মুখে এই কথা শুনে লিসা আর কিছুই করতে পারে নাই। আধা ঘন্টা হয়ে গেছে, তে মুখ দিয়ে কোনো কথা বলছে না। কাজী রিকোয়েস্ট করতে করতে ক্লান্ত। এবার জঙ্কুক প্রচুর পরিমাণে রেগে গেছে। রাগে তার পায়ে রক্ত মাথায় উঠে পড়েছে, চোখ দুটো অস্বাভাবিক ভাবে লাল হয়ে গেছে। হঠাৎ করে জঙ্কুক অ্যাংরি টোনে বলে, তে তাকাও আমার দিকে। কেঁপে উঠে জঙ্কুকের কণ্ঠ শুনে। যেহেতু কাজিন ব্রাদার সিস্টার, তারা দুজন দুজনকে চেনে, তবে এত একটা ফ্রি না, কথা বলে নাই। তে পুরুষ মানুষ দেখলেই ভয় পায়। বাবা ছাড়া কোনো পুরুষের সাথে তেমন ভাবে ফ্রি হতে পারে না, কথাও বলতে পারে না। তে 1 মিনিট এদিক ওদিক তাকায়, এলোমেলো চোখের দৃষ্টি ফেলে 1 মিনিট পর জঙ্কুকের দিকে চোখ মেলে তাকায়। জঙ্কুকের ফেস এক্সপ্রেশন দেখে তে ভয় পেয়ে যায়, শুকনো ঢোক গিলে। জঙ্কুক বলে, বউ সেজে যখন এখানে এসে বসেছ, বিয়েতে রাজি কি রাজি না সেটা দেখার বিষয় না। সো কাজী যেটা বলতে বলছে চুপচাপ বলো। জঙ্কুকের এরকম রাগী রূপ দেখে লিসা এবার গুনগুন করে কান্না করতে শুরু করে। মায়ের কান্না শুনে তে বিরক্ত হচ্ছে। বিয়ে দিতে রাজি না থাকলে তাকে সাজিয়ে গুছিয়ে এখানে আনার কি দরকার ছিল? এখন সবার সামনে দাঁড়িয়ে কান্নাই বা কেন করছে? লিসার কান্নার শব্দ সেকেন্ডে সেকেন্ডে বাড়ছে, যেটা দেখে লিসার বর বোকামের প্রচুর পরিমাণে রাগ হচ্ছে। সে লিসার হাত ধরে টেনে ওখান থেকে নিয়ে যায়। তে অসহায় দৃষ্টিতে তাকায় তার বাবা বোকামের দিকে। বোকাম ইশারা করে বলে, এখনই আসছি। বোকাম লিসাকে রুমে রেখে এসে মেয়ের কাছে আসে, হাত ধরে ইশারা করে বলে, কাজী যেটা বলছে সেটা বলার জন্য। তে তার বাবার মাধ্যমে আজ পর্যন্ত বাবা যা বলেছে, যা করেছে, সমস্ত কিছুই তের জন্য ভালো হয়েছে। এত সময় তার মার কান্নার শব্দগুলো তার গলার মধ্যে কাটার মতো বিঁধেছিল। এখন যখন বাবার কাছ থেকে আস্থা পাচ্ছে, তার সাথে পারমিশন, তে দেরি করে না। কাজী যেটা বলতে বলে সেটা বলে ফেলে। বিয়ে সম্পন্ন হতেই জঙ্কুক উঠে দাঁড়ায়। কাবিননামার কাগজটা হাতে নিয়ে সোজা বাড়ি থেকে বের হয়ে যায়। এই কাবিননামার কাগজটা নিয়ে এম্বাসিতে যেতে হবে তার। যেহেতু দেশের বাইরে চলে যাবে, বউ তো আর রেখে যাবে না। যেহেতু ঘরোয়া ভাবে শুধুমাত্র পরিবারের সামনে বিয়েটা হয়েছে আর হাতে সময়ও নাই, তাছাড়া বিয়েটা দুপুর 12টার দিকে হয়েছে। আয়ু তাই রাতের বেলা ছোট্ট করে একটা গেট টুগেদার পার্টির আয়োজন করে, যেখানে জঙ্কুকের ফ্রেন্ড আর আত্মীয় স্বজন ছাড়া অন্য কেউই থাকবে না। তে সাজতে পছন্দ করে না। সে শুধুমাত্র একটা লাল শাড়ি পরেছে আর শাশুড়ি আর মায়ের দেওয়া কিছু গহনা, বাস। না কাজল না লিপস্টিক। দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর, কিন্তু বউ তো একটু সাজা দরকার ছিল। সবাই নানা কথা বলছে থেকে এই অবস্থাতে দেখে। পার্টিতে পুরুষ মানুষগুলো এগুলো লক্ষ্য না করলেও মহিলাগুলো বারবার কানাঘোষা করছিল। হয়তো তে বিয়েতে রাজি না, জোর করে বিয়ে দিয়েছে, তাই তো এই অবস্থা। হয়তো তে শাড়ি পরতে চায়নি, জোর করে পরিয়েছে, তাই তো সাজাতে পারেনি। জঙ্কুকের অবশ্য এটা নিয়ে তেমন কোনো আপত্তি নাই। মেয়েদের মেকআপ টেকআপ তার এমনিতেই পছন্দ না, কিন্তু মানুষের কানাঘোষা শুনে
শুনে তার প্রচুর পরিমাণে রাগ হচ্ছিল। বিশেষ করে তার বন্ধুর বউগুলো যখন এটা ওটা বলছিল তার রাগে মাথাটা ফেটে যাচ্ছিল। জঙ্কুক তীক্ষ্ণ চোখে তাকায় তের দিকে। তেকে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে। কাজল ছাড়াই চোখ দুটো দেখে মনে হচ্ছে কাজল দেওয়া, টানা টানা চোখ। লিপস্টিক ছাড়াই ঠোঁট দুটো প্রচুর পরিমাণে লাল। জঙ্কুক চোখ সরিয়ে তাকায় তার বন্ধুর বউগুলোর দিকে, যেগুলো এত সময় ধরে ফুসুর ফুসুর করছে। সবগুলো মেকআপের আবরণে ঢাকা। এত সাজার পরেও একটাও তের ধারের কাছে আসতে পারে নাই। কিছু সময়ের মধ্যেই ওয়েডিং কেক আনা হয়। তেকুককে একসাথে কেক কাটতে বলা হয়। তে চমকে ওঠে। জঙ্কুক সোফা থেকে উঠে দাঁড়ায়। তের চমকানো একেবারে ইগনোর করে দিয়ে তের হাত ধরে কেকের সামনে নিয়ে দাঁড় করায়। জঙ্কুক তের হাত নিজের হাতের মাঝখানে নিয়ে কেকটা কাট করে। সবার আগে তেকে খাইয়ে দেয়। নিয়ম অনুযায়ী তে জানে এখন তার খাইয়ে দিতে হবে। তে কাপা কাপা হাতে জঙ্কুককে কেক খাইয়ে দেয়। সঙ্গে সঙ্গেই জঙ্কুক তেকে বলে, অনেক হয়েছে পার্টিতে থাকা, সোজা বেডরুমে যাও। তে বাধ্য ওয়াইফের মতো মাথা নাড়ে। এমনিতেও তার মানুষের ভিড়ে থাকতে এত ভালো লাগে না। সবার কাছ থেকে বিদায় নিয়ে তে রুমে চলে যায়। রুমটা অনেক বড় গোছানো, তবে ফার্স্ট নাইট উপলক্ষে হালকা করে সাজানো। কিছু ক্যান্ডেলস আর ফ্লাওয়ার দিয়ে সাজানো, তবে এত একটা হিচিপিচি কিংবা ফুলের ছাপড়া ছুপড়া নাই। যেহেতু শ্বশুর বাড়িটাই তার খালামণির বাড়ি, তাই তার সমস্ত কিছু আগে থেকেই চেনা। আর এত সংকোচ কিংবা দোটানা নাই। তে স্বাভাবিকভাবে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। শরীর থেকে সমস্ত গহনা খুলে ড্রেসিং টেবিলের উপরে রাখে। তারপর কাবার্ড খুলে কালো রঙের একটা নাইটি হাতে নিয়ে ওয়াশরুমে ঢোকে। আজকে সকালবেলা বিয়ে হওয়ার পর আয়ু কাজের মেয়েকে দিয়ে তের সমস্ত কিছু জঙ্কুকের রুমে সেট করেছে, গুছিয়ে রেখেছে। এমন ভাবে গোছানো দেখে মনে হয় তে দীর্ঘদিন ধরে এই রুমেই থাকে। তে লম্বা সময় নিয়ে ঠান্ডা পানি দিয়ে গোসল করে ওয়াশরুম থেকে বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকায়। তারপর শরীরে লোশন অ্যাপ্লাই করে ঘরের লাইট অফ করে দিয়ে চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ে। জঙ্কুক পার্টি শেষ করে সবাইকে বিদায় করে রুমে আসে। তে রুমে আসার 2 ঘন্টা পর রুমের লাইট অন করে দেখে তে বিছানায় উল্টো পাশ ফিরে শুয়ে আছে। দেখে বোঝাই যাচ্ছে ঘুমিয়ে গেছে। জঙ্কুক দরজাটি বন্ধ করে দিয়ে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে শুধুমাত্র ট্রাউজার পরে রুমে আসে। তারপর চুপচাপ গিয়ে বিছানার কোনায় বসে এক দৃষ্টিতে জঙ্কুকদের আপাত মস্তক পর্যবেক্ষণ করে। জঙ্কুকদের আরো কাছে যায়। তের বডির 2 পাশে 2 হাত রেখে তের উপরে ঝুঁকে বসে। তারপর কোনো প্রকার কোনো হেজিটেট ছাড়া তের সফট লাল ঠোঁট দুটোতে কিস করে। জঙ্কুক 2টা সফট কিস করে মাথাটা উঁচু করে তের দিকে দেখে। না, এখনো ঘুম ভাঙে নাই। জঙ্কুক একটু বিরক্ত হয়। আজকে ফার্স্ট নাইট, কিন্তু এই মেয়েটা ঘুমাচ্ছে, তাকে স্পর্শ করছে, সে টের পাচ্ছে না। এবার জঙ্কুক মাথা নিচু করে তের কাছে যায়। ঠোঁটে ঠোঁট রেখে বিরতিহীন ভাবে চুমু খেতে শুরু করে। নিঃশ্বাস বন্ধ হওয়ার কারণে তের ঘুম ভেঙে যায়। চোখ খুলে জঙ্কুককে নিজের কাছে দেখে। তার থেকে বড় কথা, ঠোঁটের উপরে জঙ্কুকের ঠোঁট দেখে। তে লক্ষ্য করে দেখে জঙ্কুকের 2 হাতের মাঝখানে তার শরীরটা বন্ধ। তে হালকা করে নড়াচড়া করে। তে নড়াচড়া টের পাওয়ার সঙ্গে সঙ্গে জঙ্কুক 2 হাত দিয়ে তের 2 হাত বিছানার সাথে ব্লক করে দেয়। চুমু খাওয়ার কারণে তের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। জঙ্কুক চুমু খাওয়া ব্রেক করে, কিন্তু ঠোঁটের উপর থেকে সরায় না। হোয়াট? তে হাঁপাচ্ছে, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। জঙ্কুকদের ঠোঁটের উপরে ঠোঁটটা রেখেই কথাটি বলে। ভয়ে তের গলাটা শুকিয়ে গেছে, কলেজাটাও শুকিয়ে চৌচি। তের মনে হচ্ছে এই মুহূর্তে একটু পানি না খেলে সে মারা যাবে। সে মিনমিন করে বলে, একটু পানি খাবো। জঙ্কুক তখনও তের ঠোঁটের সাথে নিজের ঠোঁটটা ঘষছিল। তের কথা শুনে একটু উঁচু হয়, তের মুখের দিকে তাকায়। ড্রিম লাইটের আলোতে জঙ্কুক তের ডাগর চোখ দুটো স্পষ্টই দেখতে পারে। কেন? আমি যে চুমু খাচ্ছি তাতে কি তোর তৃষ্ণা মিটছে না? জঙ্কুকের মুখের শেমলেস কথা শুনে তের তো লজ্জা পাওয়া উচিত ছিল, কিন্তু লজ্জার বদলে সে ভয় পাচ্ছে। তেকে চুপ থাকতে দেখে জঙ্কুক আবারও মুখটা তের মুখের কাছে নিয়ে যায়। ঠোঁটের ঠোঁট খুঁজতে থাকে। জঙ্কুক কয়েক সেকেন্ড পর তার জিভরা বের করে তের ঠোঁট শুরু করে। তের হাত দুটো এখনো জঙ্কুকের হাতে বন্ধি। সে নড়তে পারছে না, তবে তার কোমরটা একটু পরপর বিছানার এদিক ওদিক ঘুরছে। তেকে নড়তে দেখে জঙ্কুক এক পাশ থেকে তের বুকের উপরে নিজের বুকের ভারটা ছেড়ে দেয়। সঙ্গে সঙ্গে তে থেমে যায়। জঙ্কুক তার জিভ দিয়ে তের ঠোঁটের মধ্যে অনবরত পোক ছিল। তের মুখটা বন্ধ ছিল। বিরক্ত হয়ে জঙ্কুক বলে, আহ তে, মুখটা খোল। তে এত সময় 2 ঠোঁট চেপে রেখেছিল। জঙ্কুকের কথাটি শোনার সঙ্গে সঙ্গে মুখটা খুলে দেয়। জঙ্কুক তার মুখের
ঢুকায়। সঙ্গে সঙ্গে জঙ্কুক তের ডান হাতটা ছেড়ে দিয়ে নিজের হাত নিয়ে রাখে তের মাথায়। মাথার চুলের মধ্যে হাত বোলাতে বোলাতে থেকে মাউথ কিস করতে স্টার্ট করে। তের শরীরটা বিছানার সাথে চেপে রেখে জঙ্কুক প্রায় 5 মিনিট এটা কন্টিনিউ করার পর তেকে ছাড়ে। মুখটা উঠিয়ে তের মুখের দিকে তাকিয়ে বলে, তৃষ্ণা মিটেছে। তে জোরে জোরে হাঁপাচ্ছে। একে তো জঙ্কুক তাকে লং টাইম কিস করেছে, দ্বিতীয়ত জঙ্কুকের শরীরের ভরটা তার বুকের ওপরে। তের অস্থির লাগছে। সে মুখ খুলে কিছু বলতেই যাবে তার আগে জঙ্কুক হাত দিয়ে তার বুক জোরে চেপে ধরে। কিন্তু আমার তৃষ্ণা এখনো মেটে নাই। জঙ্কুক কথাটি বলে তের কোমরের দু পাশে হাঁটু গেড়ে তের উপরে চড়ে বসে। হাত বাড়িয়ে তের নাইটির ফিতাটা খুলে ফেলে। তে অস্থির হয়ে যায়। মুখে কিছু বলার সাহস না থাকলেও দু হাত দিয়ে জঙ্কুকের হাত দুটো আঁকড়ে ধরে বাধা দিতে চায়। জঙ্কুক তের হাত ধাক্কা মেরে সরিয়ে অ্যাংরি টোনে বলে, ফার্স্ট নাইট আমার তে, নষ্ট করবি না। বেশি ধস্তাধস্তি করলে তুই ব্যথা পাবি। তে জঙ্কুকের কথা শুনে আটকে ওঠে। চোখের কর্নার বেয়ে পানি পড়ে। ততক্ষণে জঙ্কুক তের নাইটিটা বুকের দিক দিয়ে একেবারে খুলে ফেলে। তের বুকটা একেবারে জঙ্কুকের চোখের সামনে বিদ্যমান। তে লজ্জায় চোখ বন্ধ করে নেয়। জঙ্কুক ঘোর লাগা দৃষ্টিতে তের বুকের দিকে তাকিয়ে দেখে। নিজের লোয়ার লিপস বাইট করে বলে, তে ইটস সো বিগ, আই লাইক ইট। তে তাকায় না জঙ্কুকের দিকে, শুধু কান দিয়ে জঙ্কুকের বলা কথাগুলো শুনছিল। জঙ্কুক ততক্ষণে দু হাত দিয়ে তার ইচ্ছা মতো তার সামনের আকর্ষণীয় জায়গাটা পরিদর্শন করছিল। এবার জঙ্কুক মাথা নিচু করে আকর্ষণীয় জায়গাতে চুমু খেতে শুরু করে। তে সহ্য করতে পারছিল না। দু হাত দিয়ে জঙ্কুকের মাথাটা ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাচ্ছিল। জঙ্কুক রেগে গিয়ে এক হাত দিয়ে তের দু হাত মাথার উপরে চেপে ধরে। তারপর জঙ্কুক তার ইচ্ছা মতো তের গলাতে, বুকে আর ফুল বডিতে কিস করতে শুরু করে। তে দু পা দিয়ে জোরে জোরে বিছানায় আঘাত করছিল। জঙ্কুক তার পা দিয়ে তের পা দুটো আটকে দেয়। তারপর তের পেটের মধ্যে জোরে একটা কামড় দেয়। তে ব্যথা পায়, কান্না করে দেয়। জঙ্কুক কামড় দেওয়া স্থানে চিবড়া দিয়ে চেটে দেয়। জঙ্কুক তের পরনের নাইটিটা হাঁটু থেকে উপরে টেনে তুলে নিয়ে আসে। জোরপূর্বক তের পা দুটো দুদিকে ছড়িয়ে নিজেকে পায়ের মাঝখানে ফিট করে। এক হাত দিয়ে তার ট্রাউজারটা টেনে নিচে নামিয়ে ফেলে। তে ভয়ে কান্না করছে। জঙ্কুক পাত্তা দেয় না তের কান্না। তে ইমেচিওর না, সে সব বোঝে। সে যথেষ্ট ম্যাচিওর। কিন্তু জঙ্কুককে সে প্রচুর পরিমাণে ভয় পাচ্ছে। এমনটা না যে তে জঙ্কুকের সাথে ফার্স্ট নাইট এনজয় করতে চায় না। চায় দেখেই তো নাইটি পরেছে। আর শুধুমাত্র নাইটিটাই পরেছে, আর কিচ্ছু পরে নাই। সে খুব ভালো করে জানে জঙ্কুক আজকে তাকে বিন্দু পরিমাণ ছাড় দেবে না। জঙ্কুক তার টাইগারটা তের বিশেষ স্থানে স্পর্শ করে। সঙ্গে সঙ্গে তের শরীরটা কেঁপে ওঠে। ভয়ে কোমরটা 2 ইঞ্চি উপরে তুলে ফেলে। জঙ্কুক এক হাত দিয়ে তের পেটটা বিছানার সাথে চেপে ধরে। তারপর হুমকি স্বরূপ তেকে বলে, খবরদার তে, 1 ইঞ্চি পরিমাণ নড়বি না। তে ঠোঁট দুটো অস্বাভাবিক গতিতে কাঁপছে। ভয়ে তার শরীরটা ঠান্ডা হয়ে আসছে। দু হাত বিছানার চাদরটা শক্ত করে খামচে ধরে চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে কাঁদতে শুরু করে আর অপেক্ষা করতে শুরু করে জঙ্কুকের দেওয়া আঘাতের। জঙ্কুক ওই অবস্থাতে স্থির থেকে 1 মিনিট পর্যন্ত তেকে দেখে। তারপর তের মুখের দিকে তাকিয়ে তের সাথে ঘনিষ্ঠ হয়ে যায়। শরীরে প্রবল ঝাঁকুনি আর তীব্র ব্যথা অনুভব হতেই তে চিৎকার দিয়ে উঠে বসে পড়তে চায়। জঙ্কুকের রুম সাউন্ড প্রুফ। তে ইচ্ছা মতো চিৎকার চেঁচামেচি করলেও তার কিচ্ছু আসে যায় না, বরং তের চিৎকার তার কাছে ভালো লাগছে। সে তের উপরে তার শরীরের সমস্ত ভর ছেড়ে দিয়ে তের সাথে হতে থাকে আর তের চিৎকার করে জঙ্কুকের মুখের দিকেই তাকিয়ে থাকে। জঙ্কুক খুব এনজয় করছে। একটু পরপর থেকে কিস করছে আর তার সাথে এইসব করছে। তে কান্না করছে, কিন্তু জঙ্কুক যেন তের কান্না শুনছেই না। পাক্কা 1 ঘন্টা পর জঙ্কুক স্যাটিসফাইড হয়ে যায়। সে থেমে যায়। তে এখন আর জোরে কান্না করছে না, হেঁচকি তুলে কান্না করছে। জঙ্কুক তের শরীরের উপরে সমস্ত ভর ছেড়ে দিয়ে তের বুকে মাথা রেখে শুয়ে পড়ে। জঙ্কুক তের গলাতে মুখ ডুবিয়ে দিয়ে ঘন ঘন নিঃশ্বাস নেয়। তার 2 হাত দিয়ে তের 2 হাত তের মাথার কাছে পিন করে পাক্কা 5 মিনিট ওভাবেই শুয়ে থাকে। 5 মিনিট পর জঙ্কুক তের উপর থেকে পুরোপুরি সরে আসে। তার নিজের বালিশে মাথা রেখে তের দিকে তাকিয়ে শান্ত দৃষ্টিতে তেকে দেখে। তে এখনো চোখ বন্ধ করে আছে। একটু পরপর তার মুখ থেকে হেঁচকির শব্দ বের হচ্ছে।
করছে। জঙ্কুক থেকে আর একটু স্পষ্টভাবে দেখার জন্য বেড সাইডের টেবিলের উপরে রাখা ল্যাম্প লাইট জ্বালিয়ে দেয়, যেটার আলোতে থেকে স্পষ্টই দেখতে পাচ্ছে জঙ্কুক তার শরীরে বিশেষ বিশেষ জায়গাগুলোতে তার দেওয়া গাঢ় চুমুর দাগ, সাথে কামড়েরও দাগ। জঙ্কুক হাসে। জঙ্কুক প্রচুর পরিমাণে স্যাটিসফাইড ফিল করছে থেকে এই অবস্থাতে দেখে সে শব্দহীন একটা হাসি দেয়, হাত বাড়িয়ে তে শরীরের দাগগুলো ছুঁয়ে দেয়। শরীরে স্পর্শ পাওয়ার সঙ্গে সঙ্গে তে চোখ খুলে তাকায়, পাশ ফিরে জঙ্কুককে দেখে। জঙ্কুক তার মুখের দিকে তাকিয়ে ডেভিল স্মাইল দিচ্ছে। তেকে এভাবে তাকাতে দেখে জঙ্কুক বলে, শাস্তিটা কেমন এনজয় করলে বেবি? বলেছিলাম না এই জঙ্কুক তোমাকে হাতের কাছে পেলে পিষে ফেলবে। পিষে ফেলেছি? আমি কি করেছি? আমি তো শুধু আমার কথা। হ্যাঁ তুই করেছিস, তোরা মা মেয়ে মিলে করেছিস। আমার ফিলিংস নিয়ে খেলা করতে চেয়েছিস, এই অধিকার তোদেরকে কে দিয়েছে? জঙ্কুকের ধমক শুনে তে কেঁপে ওঠে, কান্না করে, কিন্তু মুখ দিয়ে আর একটা কথাও বলে না। জঙ্কুক আবারও বলে, আজকের রাত আমার এমন হওয়ার কথা ছিল না তে। তুই আমাকে বাধ্য করেছিস বিবাহিত বউকে ধর্ষণ করতে। তবে মিথ্যা বলবো না, এটা করাতে আমার আত্মা প্রচুর পরিমাণে শান্তি পেয়েছে, কারণ একটা বছর ধরে তুই আমাকে যে যন্ত্রণা দিয়েছিস, এটার মাধ্যমে সেই যন্ত্রণাটা কিছুটা হলেও কমলো। আই এম সরি। নো নো বেবি, তোমার সরিতে আমার পোষাবে না, কারণ এখনো কিছু বাকি আছে। তে কান্না থামায়, বড় বড় চোখ করে জঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। আর কি বাকি আছে, কি করবে তার সাথে? জঙ্কুক একটা ডেভিল স্মাইল দিয়ে তের দিকে তাকায়, তারপর বলে, আমাকে ইনসাল্ট করে এখন পর্যন্ত কেউ পার পায় নাই, তুমিও পাবা না। কিন্তু আফসোস, তোমাকে আমি অন্য সবার মতো হাতে মারতে পারবো না, কারণ তুমি স্পেশাল তো। তাই একটু শাস্তির মাধ্যমে মারবো। তুমি এখন বিছানা থেকে নামবে, সোজা ওয়াশরুমে গিয়ে সুন্দর করে শাওয়ার নেবে। তারপরে আমি যে তোমার জন্য বেনারসি কিনেছিলাম সেটা পরে সুন্দর করে আমার জন্য বউ সাজবে। বউ সাজবে মানে পারফেক্ট ভাবে বউ সাজবে। অন্য অন্য মেয়েরা বিয়ের দিন যেভাবে নিজেদেরকে সাজায় ঠিক ওইভাবে। তে চুপচাপ জঙ্কুকের কথাগুলো শুনলো। ভেতরে ভেতরে সে প্রচুর পরিমাণে আতঙ্কে আছে। জঙ্কুক ইশারা করে থেকে বিছানা থেকে উঠতে। তে শরীরের সমস্ত ব্যথা উপেক্ষা করে বাধ্য মেয়ের মতো বিছানা থেকে উঠে। পুরোটা শরীর ব্যথা, চোখ দিয়ে ব্যথায় অনবরত পানি পড়ছে। জঙ্কুক তাকিয়ে দেখে থেকে, কিন্তু একটা শব্দ করে না। তে ব্যথায় কাঁদতে কাঁদতে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। মাঝ পথে সে হোঁচট খেয়ে পড়ে যায়। তে ফ্লোরে পড়ে যেতেই জঙ্কুক বিছানায় উঠে বসে, কিন্তু নামে না, তেকে ধরেও না। জঙ্কুক যাবে না তের কাছে, ধরবে না তাকে। কেন ধরবে? একটু কষ্ট হলে হোক, একটু যন্ত্রণা পেলে পাক। তের যন্ত্রণাটুকু তো সামান্য, কিন্তু তের কাছ থেকে সে যে যন্ত্রণাটা পেয়েছে সেটা তো অনেক, পাহাড় সমান। সবাই এখন ভাবছি তেকুকের মাঝখানে কি হয়েছিল সেটা ভাবার জন্য আমাদের 2 বছর ফ্ল্যাশব্যাকে যেতে হবে। তের 18 বছর জন্মদিনের সময় তের মা লিসা থেকে একটা স্মার্টফোন কিনে দেয়। আর তখন লিসা থেকে স্পষ্টভাবে বলে দেয় বিগত 4 বছর ধরে তার জঙ্কুক ভাইয়ের সাথে তার বিয়ে ঠিক হয়ে আছে। আর তার যখন 20 বছর কমপ্লিট হবে তখন জঙ্কুকের সাথেই তার বিয়ে হবে। তাকে ফোন দেওয়া হয়েছে সে যেন অন্য কোনো ছেলের সাথে কোনো প্রকার রিলেশন কিংবা কোনো ফ্রেন্ডশিপ না করে। তার সমস্ত অনুভূতিগুলো যেন তার হবু বরের জন্যই হয়। আর কথাটি বলে লিসা নিজের হাতে জঙ্কুকের নাম্বার তের ফোনে সেভ করে দেয়। 18 বছর বয়সী কিশোরী তের মনে ব্যাপারটা দোলা দেয়। জঙ্কুক প্রচুর পরিমাণে সুদর্শন, তার খুব ভাল লাগে। ফোন হাতে পাওয়ার 7টা দিন কমপ্লিট হয়ে গেলেও তে সাহস করে জঙ্কুককে ফোন দিতে পারে না, কিন্তু তার খুব ইচ্ছা হচ্ছিল জঙ্কুকের সাথে একটু কথা বলার। তবে জঙ্কুক তখন দেশের বাহিরে ছিল। তে ছটফট দুরু দুরু মন নিয়ে পাক্কা 14 দিনের মাথায় জঙ্কুককে মেসেজ পাঠায়, আসসালামু আলাইকুম, কেমন আছেন? থেকে যেভাবে জঙ্কুকের নাম্বারটা দেওয়া হয়েছে জঙ্কুককেও ঠিক সেভাবেই তের নাম্বারটা দেওয়া হয়েছে। তবে অত্যন্ত রাগী জঙ্কুকের মনে সেরকম কোনো তোলা লাগেনি। সে ভেবেছে 2 বছর পর বিয়ে করবে, তখন কথা হবে। তে মেসেজ পাঠানোর 10 মিনিট পর জঙ্কুক রিপ্লাই দেয়, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি।
এভাবেই তেকুকের মধ্যে কনভারসেশন শুরু হয়। প্রথম 1 মাস দিনে 4 বার করে তে জঙ্কুককে মেসেজ করত, ভালো মন্দ জিজ্ঞাসা করত, আর জঙ্কুক সঙ্গে সঙ্গে সিন করে রিপ্লাই দিত। জঙ্কুক রাগী, তবে পুরুষ মানুষ তো, প্রত্যেকটা পুরুষ মানুষ তার ব্যক্তিগত নারীর কাছে একটা না একটা সময় দুর্বল হয়েই যায়। জঙ্কুকেরও হয়েছে। 1 মাস এভাবে টুংটাং মেসেজ করতে করতে জঙ্কুকের একটা সময় গিয়ে ইচ্ছা হয়েছে তার হবু বউটার মিষ্টি কণ্ঠটা শুনতে। তাছাড়া 3 বছর হয়ে গেছে তাকে সামনাসামনি দেখে না। প্রথমবারের মতো জঙ্কুক নিজে থেকে তেকে কল করে। ভালো আছো তে? আপনি? কি করছিলে? পড়ছিলাম। আমি কি ডিস্টার্ব করলাম? না, আপনার ফোনে আমি ডিস্টার্ব হইনি। তার মানে কি অন্য কেউ ফোন দিলে ডিস্টার্ব হতে? কেন? মা বলেছে আপনি আমার হবু বর, আপনার গুরুত্ব সবার থেকে, সবকিছু থেকে আগে। ও, আন্টি বলেছে দেখে। তোমার মন থেকে না? না, এটা ঠিক না। তো কোনটা ঠিক? আমার মন থেকেও। তের কথা শুনে জঙ্কুক ঠোঁট কামড়ে হেসে দেয়। এভাবেই শুরু হয়েছিল তেকুকের ফোন আলাপ। প্রত্যেকদিন 4 বেলা করে জঙ্কুক থেকে কল করত, তবে দীর্ঘ সময় কথা বলতো না। 2-4 মিনিট কথা বলেই রেখে দিত। কিন্তু তারপরে যতটা সময় ঘনিয়ে যায় ততটা তেকুকের কথা বলা দীর্ঘ হয়, আর কথার ধরনও গভীর হয়। একটা পর্যায়ে জঙ্কুক থেকে তীব্র ভালোবাসতে শুরু করে আর প্রচুর পরিমাণে আসক্ত হয়ে যায়। 1 বছর দুজনের সম্পর্ক খুব ভালোভাবেই কাটে। তবে 1 বছরের মাথায় বোগাম তার বিজনেসের কাজে লন্ডন যায়, আর সাথে করে লিসাকে নিয়ে যায়। তেকে রেখে যায় আয়ুর কাছে। তবে লিসা আর বোগামের সাথে জঙ্কুকের কোনো প্রকার কোনো যোগাযোগ হয়নি। সে জানতো না তার আঙ্কেল আন্টি তার কান্ট্রিতেই এসেছে। কাজ শেষ করার পর লিসা আর বোগাম চিন্তা করে একটু কান্ট্রিটা ঘুরে দেখবে। ঘোরাঘুরির এক পর্যায়ে বোগামের একটা কাজ চলে আসে। লিসাকে তখন হোটেল রুমে ফিরে যেতে বলে। লিসা চুপচাপ স্বামীর কথা মতো হোটেলে ফিরে যায়, কিন্তু যখনই হোটেলে প্রবেশ করে তখনই দেখতে পায় জঙ্কুককে। তবে জঙ্কুক স্বাভাবিক অবস্থায় ছিল না। সে প্রচুর পরিমাণে রেগেছিল। তার চোখ মুখ পুরোটা লাল হয়ে আছে, এবং সে একটা ছেলেকে ইচ্ছা মতনে পেটাচ্ছিল, এতটা বিশ্রী ভাবে মারছিল আর গালাগালি করছিল যে লিসা প্রচুর পরিমাণে ভয় পেয়ে যায়। ভয়ে জায়গাতেই দাঁড়িয়ে থাকে, জঙ্কুকের কাছে আগায় না। মারামারির এক পর্যায়ে একটা মেয়ে দৌড়ে এসে জঙ্কুককে থামাতে চাইলে জঙ্কুক মেয়েটার গালে সজোরে থাপ্পড় বসিয়ে দেয়। মেয়েটা ছিটকে পড়ে গিয়ে পিলারের সাথে বাড়ি খেয়ে মাথা ফেটে যায়, যেটা দেখে লিসা আরো ভয় পেয়ে যায়। জঙ্কুক কেন মারামারি করছে, কেন রেগে আছে, এই সমস্ত কোনো কিছু লিসা ভাবে না। সে দ্রুত পায় ওখান থেকে চলে যায়, আর ওই মুহূর্তেই সিদ্ধান্ত নেয় পৃথিবী ধ্বংস হয়ে গেলেও জঙ্কুকের কাছে মেয়ে বিয়ে দেবে না। লিসার মন একটা কথাই বলছিল, যে এই ছেলে রেগে গিয়ে মেয়ে মানুষের গায়ে হাত তুলতে পারে সে আর যাই হোক ভালো স্বামী হবে না। আসলে ওই ছেলে মেয়ে দুটো জঙ্কুককে দীর্ঘদিন ধরে স্টক করছিল তাকে ফাঁসানোর জন্য। জঙ্কুক বারবার হাতে নাতে ধরে তাদেরকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিয়েছে। তবে আজকে খুব নোংরা ভাবে জঙ্কুককে ফাঁসাতে চেয়েছে। জঙ্কুকের ড্রিঙ্কসের সাথে ড্রাগস মিশিয়ে দিয়েছিল। তবে ভাগ্য জঙ্কুকের সহায় ছিল। ড্রাগসের কারণে তার ভেতরে যত পরিমাণ উত্তেজনা ছিল তা কন্ট্রোল করতে না পেরে রেগে মেগে ছেলে মেয়ে দুটোকেই ইচ্ছা মতো মেরেছে। লিসা ওখান থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পর জঙ্কুকের ম্যানেজার পুলিশ নিয়ে আসে। ছেলে মেয়ে দুটোকে পুলিশের হাতে তুলে দেয়। জঙ্কুককে হসপিটালে নিয়ে যায়। ড্রাগসের প্রভাব কমানোর জন্য তাকে ইনজেকশন পুশ করা হয়। এই ঘটনার পাক্কা 2 দিন কেটে যাওয়ার পর জঙ্কুক পুরোপুরি ভাবে সুস্থ হয়, তার মাথা ঠান্ডা হয়। সর্বপ্রথম জঙ্কুক তার বাবা মার সাথে ফোনে কথা বলে, তারপর তেকে ফোন দেয়, কিন্তু তের ফোন বন্ধ। তের সাথে কথা বলার জন্য জঙ্কুক প্রচুর পরিমাণে উত্তেজিত হয়েছিল, কিন্তু জঙ্কুক তেকে পায় না। জঙ্কুক প্রথমে ব্যাপারটা স্বাভাবিক ভাবে নেয়, কিন্তু 7 দিন কেটে যাওয়ার পরও যখন তে ফোন অন করে না তখন জঙ্কুক পাগল প্রায়। জঙ্কুক থেকে না পেয়ে বাড়ির নাম্বারে কল করে, বাড়ির নাম্বারও বন্ধ। জঙ্কুক লিসা বুগামের নাম্বারে কল করে, সবার নাম্বার বন্ধ। আয়ুকে জিজ্ঞাসা করলে আয়ু নর্মাল ভাবে বলেছে বুগাম লিসা তেকে নিয়ে তার দাদার বাড়িতে শিফট হয়ে গেছে, এখন থেকে ওখানেই থাকবে। দাম্ভিক গম্ভীর রাগী জঙ্কুক আগ বাড়িয়ে আর মাকে তার সমস্যাটা খুলে বলতে পারে নাই। তবে প্রত্যেকটা দিন অসংখ্য মেসেজ করেছে তের ফোনে, কিন্তু ফোনটা বরাবরই বন্ধ ছিল। তারপর থেকে জঙ্কুক একটা রাত শান্তিতে ঘুমাতে পারে নাই। জঙ্কুক তের জন্য পাগল প্রায়। সে ছটফট করেছে বিছানায় শুয়ে। জঙ্কুক ইচ্ছা করলে দেশে আসতে পারত, কিন্তু সে আসে নাই। জিদ ধরে সে ওখানেই পড়েছিল, আর তের 20 বছর কমপ্লিট হওয়ার অপেক্ষায় ছিল। অন্যদিকে তে তার মা বলতে পাগল ছিল। তার মা যে তার জন্য সমস্ত কিছু করতে পারে, সে কখনোই মিথ্যা বলবে না। মার কথা শুনে সে জঙ্কুকের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে, কারণ মারা সব সময় সন্তানদের ভালো চায়। তবে একটা বার যদি তে জঙ্কুকের ফোনটা
ফোনটা রিসিভ করে জঙ্কুকের কাছ থেকে সত্য মিথ্যা যাচাই করতো, তাহলে আজকে এই অবস্থা হতো না। ঘড়িতে রাত 3টা বাজেতে পারফেক্ট ভাবে বউ সেজে বিছানার কোনায় বসে আছে। জঙ্কুক রুমে নাই। সেজে গুজে বসে থাকতে তার প্রচুর পরিমাণে অস্বস্তি ফিল হচ্ছে, কিন্তু জঙ্কুকের ভয়ে সে চুপচাপ বসে আছে। জঙ্কুকের ভয়ে চোখে প্রচুর পরিমাণে ঘুম আর শরীরে ক্লান্তি থাকার পরও বিছানায় ঘুমাচ্ছে না। বসে থাকতে থাকতেই ফজরের আজান পড়ে গেছে। দেখতে দেখতেই দিনের আলো ফুটে, কিন্তু তে ওভাবেই বসে থাকে। মনে মনে সিদ্ধান্ত নেয় জঙ্কুক রুমে আসতেই 2 পা জড়িয়ে ধরে জঙ্কুকের কাছে ক্ষমা চাইবে, যে কোনো মূল্যে জঙ্কুকের কাছ থেকে ক্ষমা আদায় করে নেবে। দেখতে দেখতে সকাল 7টা বেজে যায়, কিন্তু জঙ্কুক আসে না। এবার তে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। কাঁদতে কাঁদতে ওয়াশরুমে যায়। কাঁদতে কাঁদতে সাজগুজ সব পরিষ্কার করে পানির সাথে সমস্ত কিছু ধুয়ে ফেলে। সকালবেলা ব্রেকফাস্ট টেবিলে আয়ু তেকে বলে বিকালবেলা তাদের ফ্লাইট, প্রয়োজনীয় সমস্ত কিছু যেন গুছিয়ে ফেলে। বিকালবেলা জঙ্কুক তার জন্য এয়ারপোর্টেই অপেক্ষা করবে। তের বিদায়ের সময় লিসা অনেক কান্নাকাটি করে, কিছুতেই মেয়েকে যেতে দিবে না, কিন্তু যেতে তো হবে। তার গন্তব্য যে অনেক দূর, আর একমাত্র স্থায়ী ঠিকানা হচ্ছে তার বর। তাকে ছেড়ে তো এখানে থাকা সম্ভব না। সবাই মিলে থেকে এয়ারপোর্টে ছাড়তে আসে। তে গিয়ে দেখে জঙ্কুক আগে থেকেই তার ম্যানেজার সহ ওখানে উপস্থিত। কালো প্যান্ট, কালো শার্ট, তার সাথে হাতে কালো ঘড়ি, চোখে কালো সানগ্লাসে জঙ্কুককে মারাত্মক রকমের সুদর্শন লাগছে। এক পলক জঙ্কুককে দেখে তে শরীরটা শিরশির করে উঠে। পেটের মধ্যে হাজারো বাটারফ্লাই উঠতে শুরু করে। জঙ্কুক কারো সাথে কোনো কথা বলে না। বিদায়ের সময় এক বাক্যে সবার কাছ থেকে বিদায় নেয়, গুড বাই এভরিওয়ান। কথাটি বলে তের দিকে এক পলক তাকায়, তারপর সামনে থেকে হাঁটা ধরে। তে সবার কাছ থেকে বিদায় নিয়ে তে জঙ্কুকের পেছনে হেঁটে চলে যায়। পুরোটা ফ্লাইটের সময় তের সাথে জঙ্কুক একটুও কথা বলে না, তবে তের প্রত্যেকটা সুযোগ সুবিধা লক্ষ্য রাখে। ফ্লাইট থেকে নেমে নিজের অ্যাপার্টমেন্টে পৌঁছায় জঙ্কুক। সেখানে তেকে রেখে সোজা অফিসে চলে যায়। তে একটুও কথা বলার চান্স পায় না জঙ্কুকের সাথে। জঙ্কুক চলে যেতেই একটা মধ্যবয়স্ক সার্ভেন্ট বাসায় আসে। পুরোটা বাসা পরিষ্কার করে রান্না করে রেখে চলে যায়। সার্ভেন্ট চলে যেতেই তে লম্বা শাওয়ার নেয়, তারপর কিচেনে গিয়ে 1 কাপ কফি বানায়। কফির মগ হাতে নিয়ে বারান্দায় দাঁড়ায় আর ভাবতে শুরু করে জঙ্কুক আসলে জঙ্কুকের কাছে কিভাবে মাপ চাইবে। বাসা থেকে বের হওয়ার পাক্কা 6 ঘন্টা পর রাত 11টার সময় জঙ্কুক বাসায় আসে। জঙ্কুক তের সাথে কোনো কথা বলছিল না। সে শাওয়ার নিয়ে একাই ডিনার করে, তারপর চুপচাপ গিয়ে বিছানায় শুয়ে পড়ে। তে অসহায়ের মতো ঘরের এক কোনায় দাঁড়িয়ে জঙ্কুককে দেখে। সাহসে কোলাচ্ছে না জঙ্কুককে কিছু বলবে। তে অনেক সাহস করে জঙ্কুকের পায়ের কাছে বিছানায় গিয়ে বসে পড়ে। জঙ্কুক ঘুমায়নি। তে এভাবে ইগনোর করতে তার কষ্ট হচ্ছে, ভালো লাগছে না, কিন্তু তে যেটা করেছে সেটা মনে পড়তে তার যন্ত্রণাটা বাড়ে। হঠাৎ করে জঙ্কুকের পা ধরে হাউমাউ করে কান্না করে দেয়। জঙ্কুক আশ্চর্য হয়ে যায়, কিন্তু জায়গা থেকে একটুও নড়ে না। তে কান্না করতে করতে জঙ্কুকের পা ধরে রিকোয়েস্ট করছিল তাকে মাফ করে দেওয়ার জন্য, কিন্তু জঙ্কুক নড়ছিল না। অনেক সময় ধরে তে অনেক কিছু বলে জঙ্কুকের রাগ ভাঙাতে চায়, কিন্তু কিছুতেই রাগ ভাঙাতে পারছে না। জঙ্কুক একজন অ্যাংরি বিজনেসম্যান। সে এত সহজে তো কাউকে ক্ষমা করে না। তার ইচ্ছা করছিল তাকে ক্ষমা করে দিতে, কিন্তু সে পারছিল না। প্রত্যেকটা মানুষেরই নিজস্ব কিছু রুলস থাকে, একটা ব্যক্তিত্ব থাকে, আর সেগুলো পাহাড় সমান থাকে। এত সহজেই তারা তাদের ব্যক্তিত্ব থেকে বের হয়ে আসতে পারে না। জঙ্কুকও পারছে না। তবে তেকে সে ক্ষমা করে তার বুকের মধ্যে আগলে নিতে চাইছে, শক্ত করে জড়িয়ে ধরার জন্য হাত পা নিষ্ফিস করছে। তের এত পরিমাণ কান্না দেখে জঙ্কুকের রাগ, অভিমান সমস্ত কিছু উধা হয়ে গেছে, কিন্তু সে তের কাছে যেতে পারছে না। কারণ ব্যক্তিত্ব, সে তো রুলস মেনটেন করে, আর জঙ্কুক তার নিজস্ব ব্যক্তিত্ব আর নিয়ম অনুসারে তেকে অনেক বড় একটা শর্ত দিয়ে দেয়। হঠাৎ করে জঙ্কুক অ্যাংরি টোনে বলে ফেলে 1 বছর তার সাথে কথা না বলে তাকে যে যন্ত্রণাটা দিয়েছে সেটা রিভেঞ্জ অনুযায়ী 1 বছর তে তার বাবা মার সাথে কোনো প্রকার কোনো যোগাযোগ করতে পারবে না, কথা বলতে পারবে না। যদি এই শর্ত তে মেনে নেয় তাহলেই জঙ্কুক তেকে ক্ষমা করে দেবে আর স্বাভাবিকভাবে তার সাথে সংসার করবে। কথাটি শোনার সঙ্গে সঙ্গে তে চমকে যায়। জঙ্কুকের দিকে আশ্চর্য হয়ে তাকায়। জঙ্কুক তাকিয়ে থাকে তের দিকে। জঙ্কুক পাক্কা 10 মিনিট তের সামনে বসে থাকে, কিন্তু তে মাথা নিচু করে বসেছিল, একটা কথাও বলছিল না। জঙ্কুক রেগে যাচ্ছিল, কিন্তু সে তের সাথে কোনো প্রকার কোনো রাগ দেখাতে চাচ্ছিল না, কারণ এই শহরে জঙ্কুক ছাড়া একা।
জঙ্কুক বিছানা থেকে উঠে দাঁড়ায়, টেবিলের ওপর থেকে ল্যাপটপটা হাতে নিয়ে রুম থেকে বের হয়ে গেস্ট রুমে চলে যায়। তে বসে বসে কাঁদছে আর ভাবছে সেদিন জঙ্কুককে এই কথাটি বলা তার উচিত হয় নাই, যে তার মা লিসার জন্য সে কন্টাক্ট করা বন্ধ করে দিয়েছিল। সেদিন যখন লিসা তে আর জঙ্কুকের বিয়ে ভাঙার কথা বলতে জঙ্কুকদের বাড়িতে এসেছিল, সেদিন এক ফাঁকে জঙ্কুক তের সাথে কথা বলে আর তেকে সরাসরি ভাবে হুমকি দিয়ে দেয় যদি তার সাথে তের বিয়ে হয় তাহলে তের খবর আছে। তে ভয়ে তার মার কথা বলে দেয় আর সেই সাথে কেন জঙ্কুকের সাথে কন্টাক্ট বন্ধ করে দিয়েছিল সেই ব্যাপারটাও বলে। জঙ্কুক এক্সপ্লেন করে তেকে, তবে জঙ্কুকের রাগটা বিন্দু পরিমাণও কমে নাই, উল্টো আরো 1000 গুণ বেড়েছে। রেগে গিয়ে জঙ্কুক একটা কথাই বলেছিল, একটা বার যদি তার সাথে ফোন করে জিজ্ঞাসা করতো তাহলে এত যন্ত্রণা তার সইতে হতো না। তে পুরোটা রাত বসে বসে কাঁদে আর ভাবে কি করবে। জঙ্কুক আর রুমে আসেনি। সকাল 6টার দিকে জঙ্কুক রুমে এসে দেখে তে এখনো ওভাবেই বসে আছে। জঙ্কুক তের সাথে কোনো কথা বলে না, অফিসের জন্য তৈরি হয়ে সোজা অফিসে চলে যায়। তে কি করবে ভেবে না পেরে ফোন দেয় তার শ্বশুর শাশুড়িকে, তার বাবা মাকে, সবার সাথে একসাথে এই বিষয় নিয়ে আলোচনা করে। সবাই জানে জঙ্কুকের রাগ সম্পর্কে, সবাই মিলে ডিসিশন নেয় জঙ্কুক যেটা বলছে তে যেন ওটাই মেনে নেয় এই মুহূর্তে, নয়তো হিতে বিপরীত হতে পারে। এই মুহূর্তে জঙ্কুকের কথাটা মেনে নেওয়াই সবার জন্য ভালো। দেখা যাবে কথা মেনে নিলে জঙ্কুকের রাগটা পড়ে যাবে, সে নিজে থেকেই তেকে তার বাবা মার সাথে কন্টাক্ট করতে বলবে। তে সবার ডিসিশন মেনে নেয়। সার্ভেন্ট এসে সারাদিনের সমস্ত কাজ করে রান্না বান্না করে দিয়ে যায়, শুধু বাবা মার সাথে কথা বলেই কাটায়। লিসা একমাত্র মেয়ের সাথে কথা বলতে পারবে না, দেখতে পারবে না, কন্টাক্ট করতে পারবে না, এটা ভেবে অনেক কাঁদে আর বারবার নিজের ভুলের জন্য তের কাছে ক্ষমা চায়। বোগাম লিসা আর তে দুজনকে বোঝায়, সান্ত্বনা দেয়, এটাও বলে ইনফরমেশন দেওয়ার জন্য নেওয়ার জন্য তো আয়ু আছে, এত টেনশনের কি। সারাদিন তিনজন অনেক কথা বলে। তারপর সন্ধ্যার দিকে জঙ্কুক আসার আগে আগে তে ফোনটা কেটে দেয়। তারপর তে 1 ঘন্টা সময় নিয়ে গোসল করে রুমে এসে লাগেজ খুলে কালো রঙের একটা শাড়ি বের করে। তে সুন্দর করে শাড়ি পরে হালকা করে সেজে গুজে চুপচাপ রুমে বসে থাকে। যখন তে আর জঙ্কুক দুজন মোবাইলে কথা বলতো তখন জঙ্কুক তেকে বলেছিল কালো রং তার পছন্দের রং আর এই রঙের শাড়িতেই তেকে সে দেখতে চায়। মেন ডোর ওপেন হওয়ার শব্দ শুনেই তে বিছানা থেকে উঠে দাঁড়ায়, তার হাত পা কাঁপছে। জঙ্কুক চলেছে। জঙ্কুক বেডরুমে এসে কালো রঙের শাড়ি পরা তেকে দেখে কিছু সময় স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। তার পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে। তে মাথা নিচু করে দাঁড়িয়েছিল, মাঝে মাঝে তো একবার মাথা উঁচু করে জঙ্কুককে দেখে। জঙ্কুকের ফেস এক্সপ্রেশন একটু চেঞ্জ হয় নাই। জঙ্কুক 2 মিনিট ওভাবে তেকে দেখার মাথাটা অন্যদিকে ঘুরিয়ে নেয়, নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। প্রতিদিনের মতো গোসল করে রুমে আসে, তবে আজকে আর জঙ্কুক ডিনার করে না। ব্যাগ থেকে ল্যাপটপ বের করে গেস্ট রুমে চলে যায়। তে হাঁ করে তাকিয়ে দেখে ঘড়িতে রাত 11টা বাজে। জঙ্কুক এখনো গেস্ট রুমেই বসে আছে আর বারবার দরজার দিকে তাকাচ্ছে। জঙ্কুকের প্রচুর পরিমাণে রাগ হচ্ছিল মেয়েটার উপর। স্টুপিড কোথাকার, আমার সাথে ঠং শুরু করেছে। তে চুপচাপ রুমে বসে আছে, তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। জঙ্কুকের অ্যাংরি ফেস দেখে তার ভয় করে। জঙ্কুক অধৈর্য হয়ে রুম থেকে বের হয়ে আসে। তার ধৈর্য কুলাচ্ছে না, এই মেয়েটা কেন কাছে আসছে না, তার সাথে কেন কথা বলছে না নিজে থেকে। এমনিতেই সে রাতে তের সাথে ওই সমস্ত কিছু করার পর তার শরীরে ক্ষণে ক্ষণে বিদ্যুতের গতিতে রক্ত চলাচল করছে। মেয়েটা কি তা বোঝে না? এই ফিলিংসটা কি তার একাই হচ্ছে? ওই গাধিটার কি হচ্ছে না? পরক্ষণে জঙ্কুক ভাবে হবে কিভাবে। সে নিজেই তো মেয়েটাকে ওই দিন টর্চার করেছে, কষ্ট দিয়েছে। যদি ভালোবাসা দিয়ে স্পর্শ করতো তাহলে অবশ্যই ফিলিংস হতো। জঙ্কুক কথাগুলো ভাবতে ভাবতে ডাইনিং এরিয়াতে চলে যায়। 1 গ্লাস পানি খেয়ে গ্লাসটা জোরে টেবিলে আছাড় মেরে রাখে তের অ্যাটেনশন পাওয়ার জন্য। আর তাই হয়, গ্লাসের শব্দ শোনা মাত্রই তে বিছানা থেকে উঠে দাঁড়ায়, দ্রুত পায়ে রুম থেকে বের হয়ে আসে। জঙ্কুক তখনই একই জায়গায় দাঁড়িয়ে ছিল। তে পেছন দিক দিয়ে বলে, ডিনার করবেন না? জঙ্কুক ঘুরে তাকায় তের দিকে, বলতে ইচ্ছা করছিল ডিনার তো অবশ্যই করব, কিন্তু তোকে দিয়ে। কিন্তু জঙ্কুক মুখে কিছু বলে না। তে শাড়ির আঁচল 2 হাতের আঙুলে পেঁচাতে পেঁচাতে মাথা নিচু করে বলে, আপনার শর্তে রাজি আমি। আপনি না চাইলে আমি বাবা মার সাথে কথা বলবো না। তের কথাটি শোনার সঙ্গে সঙ্গে জঙ্কুকের হৃদয়টা শীতল হয়ে যায়। সে তো এটাই চাচ্ছিল, তে তার শর্তটা মানুক, যাতে করে তেকে সে নিজের কাছে টেনে আনতে পারে। শিওর 100%। হোয়াই? কারণ আপনি আমার বর, আর বিয়ের পর একটা মেয়ের সব থেকে আপন তার বরই হয়, বাবা মার থেকেও। জঙ্কুক প্রচুর পরিমাণে খুশি হয় তের কথা শুনে। তার মনে হচ্ছিল সে আকাশে ভাসছে।
তের বলা প্রত্যেকটা কথাই আয়ু শিখিয়ে দিয়েছে তেকে, কারণ আয়ু খুব ভালো করে জানে তার ছেলেকে কিভাবে খুশি করতে হয়। জঙ্কুক তের দিকে তাকিয়ে হাসে, তারপর এক পা করে তের কাছে এগিয়ে যায়। তে সামনে দাঁড়িয়ে বলে, কালো শাড়ি কেন পরেছো? তে বরাবরের মতোই সহজ স্বাভাবিক উত্তর, আপনি পছন্দ করেন তাই। শাড়ি পরার কথা মনে আছে, আরো যে কত কিছু বলেছিলাম সেটা মনে নাই? তে মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানায়, যার মানে মনে আছে। তে শাড়ির আঁচলটা মাথায় টেনে নিয়ে জঙ্কুকের পা ধরে সালাম করে, তারপর উঠে দাঁড়িয়ে 1 মিনিট সময় পর্যন্ত ওভাবে স্তব্ধ হয়ে থাকে। হঠাৎ করেই জঙ্কুকের হাত দুটো আঁকড়ে ধরে পাটা উঁচু করে জঙ্কুকের গালে একটা চুমু খায়, তারপর ডান গাল থেকে বাম গালে একটা চুমু খায়, কপালে চুমু খায়, নাকের ডগায় চুমু খায়, ঠোঁটের নিচের তিলটাতে চুমু খায়। সর্বশেষ জঙ্কুকের ঠোঁটে আলতো করে একটা চুমু খেয়ে মাথাটা নিচু করেই দাঁড়িয়ে থাকে। জঙ্কুক হাসে, চুপচাপ দাঁড়িয়ে তের আপাত মস্তক পর্যবেক্ষণ করে। তের ঠোঁটে মুচকি হাসি, যে হাসিটা জঙ্কুককে প্রচুর পরিমাণে শান্তি দিচ্ছিল। সে যা করছিল সেটা ফোনে কথা বলার সময় জঙ্কুক থেকে বলে দিয়েছিল বিয়ের রাতে এটা করতে তার সাথে। জঙ্কুক খুশি হয়ে যায়, সঙ্গে সঙ্গে তের কোমরটা শক্ত চেপে ধরে, তেকে তার বুক পর্যন্ত উঁচু করে, তারপর তের মুখের দিকে তাকিয়ে হেসে বলে, আই লাভ ইউ তে। ফোনে অনেক বলেছি, কিন্তু সামনাসামনি এই প্রথমবার। তে সফট স্মাইল দেয় জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে, তারপর বলে, আমিও ভালোবাসি আপনাকে। মার কথা ফেলতে পারি নাই, তাই যোগাযোগ করি নাই। তার মানে এইটা না যে আমি আপনাকে ভালোবাসি না। আমার যন্ত্রণা হয়েছে, খুব কষ্ট হয়েছে, কিন্তু আমি প্রকাশ করতে পারি না। এই যে আপনি আমার সাথে কথা বলছিলেন না, আপনি জানেন আমার কত যন্ত্রণা হয়েছে এখানে। আঙুল দিয়ে পয়েন্ট করে তার বুকটা দেখিয়ে কথাটি বলে। জঙ্কুক চুপচাপ শুনে তের কথা, আর যন্ত্রণা হবে না সোনা, আমি হতেই দেব না। আর তোমাকে মুখ ফুটে কিছু বলতে হবে না, আমি নিজে থেকে সমস্ত কিছু বুঝে নেব। কথাটি শুনেই তে জঙ্কুকের গলাটা আঁকড়ে ধরে মাথাটা এলিয়ে দেয় জঙ্কুকের কাঁধে। জঙ্কুক থেকে শক্ত করে জড়িয়ে ধরে, তারপর কোলে তুলে নেয়, সোজা হেঁটে রুমে যায়। তার হৃদয়ে বসে রাখা যন্ত্রণাগুলো আজকে একেবারেই ভ্যানিশ হয়ে গেছে। আজকে শুধু ভালোবাসা হবে। জঙ্কুক থেকে কোলে নিয়ে বিছানায় বসে পড়ে, তের দিকে তাকিয়ে বলে, জান, তোমাকে ছাড়া খুব যন্ত্রণায় কেটেছে আমার রাত। এখন একটু ভালোবেসে যন্ত্রণাটা কমিয়ে দাও না প্লিজ। তে কথাটি শোনা মাত্রই জঙ্কুকের পুরো মুখে চুমু খায়, গলায় অসংখ্য চুমু দেয়, 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট রেখে চুমু খায়। জঙ্কুক শুধু চোখ বন্ধ করে তের দেওয়া আদর স্পর্শগুলোই অনুভব করে। চুমু খেতে খেতে এক পর্যায়ে তে জঙ্কুকের গলা শক্ত করে জড়িয়ে ধরেই বিছানায় শুয়ে পড়ে। জঙ্কুক বিছানায় শুয়ে ঘোর লাগা চোখে তের দিকে তাকিয়েছিল। তে জঙ্কুকের চোখের দিকে তাকায়, তারপর জঙ্কুকের চোখে চোখ রেখে নিজের বুক থেকে শাড়ির আঁচলটা খুলে ব্লাউজের বোতামগুলো খুলে দেয়। তারপর তে জঙ্কুকের হাতটা ধরে নিজের বুকের উপরে রেখে বলে, আস্তে। জঙ্কুক শোনে না তের কথা, জোরে চেপে ধরে, আস্তে প্লিজ। জঙ্কুক কামড়ে হাসে, তারপর তেকে বিছানায় শুয়ে দিয়ে তের উপরে চড়ে যায়। তারপর তের মুখ ডুবিয়ে দেয়। তে 2 হাতে জঙ্কুকের মাস চুল খামচে ধরে, তে মুখে সুইট সুইট সাউন্ড বের করছে। কিছু সময় পর জঙ্কুক মাথা তুলে তের দিকে তাকায়। তে 2 হাত দিয়ে জঙ্কুকের গাল আঁকড়ে ধরে নিজের মুখের কাছে নিয়ে আসে। জঙ্কুকের ঠোঁটে আলতো করে একটা চুমু খায়, তারপর নিজের জিহ্বা করে জঙ্কুকের ঠোঁটে করে। সঙ্গে সঙ্গে জঙ্কুক মুখ খুলে দেয়। দুজন দুজনকে ওপেন মাউথ কিস করে পাগলের মতো। জঙ্কুক কিস করা ব্রেক করতে তে বলে, আজকে তৃষ্ণা মিটেছে আমার। জঙ্কুক হাসে, হাত বাড়িয়ে তে শাড়িটা হাত থেকে একেবারে কোমর অব্দি উঁচু করে নেয়। জঙ্কুকের বাহু আঁকড়ে ধরে ফিসফিস করে বলে, আস্তে, ব্যথা দিও না। জঙ্কুক তে মোড়ে 2 পাশে পা রেখে উঠে দাঁড়ায়, টি শার্ট খুলে ট্রাউজারটা দিকে নামিয়ে দেয়। আজকে আর তে চোখ বন্ধ করে না, সে তাকিয়ে দেখে জঙ্কুককে। জঙ্কুক তার জায়গা মতো নিজেকে ফিট করে, তারপর তের উপরে ঝুঁকে গিয়ে তের কপালে চোখায়। তের 2 হাত বিছানার সাথে চেপে নাকের সাথে নাক ঘষে ফিস ফিস করে বলে, আজকে তুমি এমনি তো পাবে না সোনা, শুধু এনজয় করবে। কথাটি বলে জঙ্কুক তের ঠোঁটে একটা গাঢ় চুমু খায়, মাথাটা নিচু করে তের বুকে মুখ দিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে তের সাথে হয়ে যায়। চিৎকার দিয়ে জঙ্কুকের 2 হাত আঁকড়ে ধরে। সেদিনের মতো কষ্ট না হলেও অল্প কিছু কষ্ট তো তার হচ্ছে, তবে সহ্য করার মতোই। জঙ্কুক বুক থেকে মুখটা উঠিয়ে তের মুখের কাছে যায়, ঠোঁটে ঠোঁট খুঁজতে খুঁজতে
তের সাথে ওই সব কিছু কন্টিনিউ করে। কিছু সময় পর তেও খুব এনজয় করে জঙ্কুককে আঁকড়ে ধরে জঙ্কুকের ঠোঁটে চুমু খেতে শুরু করে। পাক্কা 2 ঘন্টা পর যখন দুজনেই স্যাটিসফাইড হয়ে যায় দুজনেই থামে, কিন্তু কেউই কাউকে ছাড়ছিল না। জঙ্কুক সাপের মতো থেকে পেঁচিয়ে ধরে বিছানায় শুয়ে থাকে, কিন্তু দুজনের একজনও ঘুমায়নি। দুজন দুজনের সাথে সারা রাত গল্প করে, নিজেদের মধ্যকার সমস্ত সমস্যার সমাধান করে। দেখতে দেখতে 1 মাস কমপ্লিট হয়ে যায়। তেকুক একসাথে সংসার করছে, দুজনেই দুজনকে নিয়ে প্রচুর পরিমাণে হ্যাপি। এই 1 মাস তে জঙ্কুককে দেখে প্রচুর পরে আশ্চর্য হয়। রাগী পুরুষরা যে এত তীব্রভাবে ভালোবাসতে পারে সেটা জঙ্কুককে না দেখলে তে কখনোই বুঝতে পারতো না। পুরো পৃথিবী একদিকে আর জঙ্কুকের কাছে তার তে একদিকে। সংসার জীবনের 2 মাসের মাথায় জঙ্কুক তার পার্সোনালিটি এক সাইড করে রেখে তেকে দেওয়া শর্তটা উঠিয়ে নেয় আর নিজে থেকেই ভিডিও কলে থেকে কথা বলিয়ে দেয় তার বাবা মার সাথে। আর জঙ্কুকও সবার সাথে হেসে কথা বলে। প্রত্যেকে তো জঙ্কুককে দেখে অবাক। এই গম্ভীর রাগী দাম্ভিক ছেলেটা হাসলে যে এতটা সুন্দর লাগে সেটা তো তারা কখনোই জানতো না। ভিডিও কল কাটার সঙ্গে সঙ্গে তে এমন করে দেয় জঙ্কুকের ওপর। চুমুতে চুমুতে জঙ্কুকের পুরো মুখ ভরিয়ে দেয় আর বারবার একটা কথাই বলে, এত সুন্দর হাসি শুধু আমার জন্য, আমি দেখবো, আর কেউ যেন না দেখে। কারো সামনে হাসবা না তুমি। তোমার বাবা মার সামনেই তো হাসলাম সোনা। না না না, কারো সামনে হাসতে পারবে না। এই হাসি, এই তুমি শুধু আমার। জঙ্কুক বিগ স্মাইল দেয় তের কথা শুনে। সঙ্গে সঙ্গে তে জঙ্কুকের ঠোঁটে কামড় দিয়ে পড়ে। জঙ্কুক তেকে জড়িয়ে ধরে বলে, আচ্ছা ঠিক আছে জান, আমি পুরোটাই তোমার। আই লাভ ইউ জঙ্কুক। আই লাভ ইউ টু জান।